বাংলাদেশের ক্রিকেটারদের চোট, পাকিস্তানের স্কোয়াড থেকে দুজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া, বৃষ্টির সম্ভাবনা এবং ক্রিকেট মাঠে হামলার শঙ্কা, এই চারটা আলাদা আলাদা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কিন্তু শুরুটা করতে চাই, যেহেতু চোটের কথা বললাম, চোট নিয়েই শুরু করতে চাই। গতকাল রাতে আপনারা যারা আমাদের ক্রিকফেঞ্জির ওয়েবসাইটটা অনুসরণ করেন বা ফলো করেন তারা নিশ্চিতভাবে জেনে গেছেন যে পাকিস্তান সফরের যে 2 টেস্টের সিরিজ আছে সেই সিরিজ থেকে মাহমুদুল হাসান জয় ছিটকে গেছেন। এর একটা বড় কারণ হচ্ছে যে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনি বাংলাদেশের দলের খেলছিলেন। প্রথম ইনিংসে 65 রান একটা ইনিংস খেলেছিলেন, যেখানে পুরো বাংলাদেশ দলই অল আউট হয়ে গেছিল 122 রানে। এমন একটা ইনিংস খেলার পর তাকে নিয়ে সেকেন্ড ইনিংসেও একটা প্রত্যাশা ছিল, কিন্তু সেকেন্ড ইনিংসে তিনি ব্যাটিং করতে পারেননি। তার একটা কারণ হচ্ছে যে প্রথম ইনিংসে তিনি যখন ফিল্ডিং করছিলেন তখন তিনি কুচকির চোটে পড়েন, সেই কারণে তিনি সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে পারেননি এবং এই চোটের কারণে তাকে 3 সপ্তাহের বেশি সময় বাইরে থাকতে হবে। অন্তত 3 সপ্তাহ থাকতে তো হবে, এটা হলো নিশ্চিত ব্যাপার। যে কারণে তিনি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি এবং করাচির যে টেস্টটা হবে, এই দুটো টেস্ট হবে, এই দুটো টেস্টে তিনি খেলতে পারবেন না। মাহমুদুল হাসান জয়ের না থাকাটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা, কারণ বাংলাদেশের এখনকার সময় যারা টেস্টে ওপেনিং করছেন তাদের মাঝে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালো ফর্মে ছিলেন মাহমুদুল হাসান জয়। আপনাদের মনে থাকার কথা যে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল কয়েকদিন আগে বাংলাদেশ, এইচপি দল, সেখানে তিনি ক্যাপ্টেন ছিলেন। সেকেন্ড ম্যাচটার কথা নিশ্চিতভাবে আপনাদের মনে থাকার কথা, পাকিস্তান শাহিনসের বিপক্ষেই তিনি সেই ম্যাচের প্রথম ইনিংসে খুব সম্ভবত 69 রানের একটা ইনিংস খেলেছিলেন, সেকেন্ড ইনিংসে তিনি খেলেছিলেন 65 রানের একটা ইনিংস। সেই সঙ্গে সবচেয়ে বড় যে আলোচনাটা ছিল যেটা হচ্ছে যে সেকেন্ড ইনিংসে তিনি মাত্র 21 রানে 5টা উইকেট নিয়েছিলেন এবং তার বোলিং বা টাইম স্পিন বোলিংয়ের কারণে বাংলাদেশ সেই ম্যাচটা 5 রানে জিতে যায় এবং সিরিজটাও 2-1 ড্র করে। এই হচ্ছে, এবং তিনি সেখানে দুটো ইনিংসে ভালো করেছিলেন। এইখানে পাকিস্তান সফরে যখন গেলেন এ দলের হয়ে, তখনও তিনি প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 65 রানে একটা ইনিংস খেলেন। তার মানে হচ্ছে সাম্প্রতিক সময় সে ভালো ছন্দে আছে, রানে আছে, এটা বলাই যায়। তিনি না থাকা সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে জাকির হাসান এবং সাদমান ইসলামকে দিয়ে আপনার ওপেন করাতে হবে। সাদমান ইসলাম বেশ কয়েকটা ম্যাচ ধরেই আমরা দেখছিলাম, এইচপির কথা বলুন, এ দলের কথা বলুন বা ঘরোয়া ক্রিকেটে বলুন, সেইভাবে পারফর্ম করতে পারছিলেন না। জাকির হাসানও হয়তো উইকেটে থিতি হচ্ছিলেন, কিন্তু বড় ইনিংস খেলতে পারছিলেন না। এটা একটা বড় কনসার্নের জায়গা হবে, কারণ বাংলাদেশের ওপেনিংটা যদি রাওয়ালপিন্ডি টেস্টে ভালো করতে না পারে বা করাচির টেস্টে ভালো করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু প্রেশারটা মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপর পড়বে। এই হচ্ছে মাহমুদুল হাসান জয়ের থাকা না থাকা বা চোটে পড়ার গল্পটা। চোটে পড়ার ক্ষেত্রে আপনি মুশফিকুর রহিমের নামটাও নিতে পারেন। যারা এই দলের স্কোর কার্ড দেখেছেন বা খোঁজ খবর রেখেছেন তারা দেখেছেন যে সেকেন্ড ইনিংসে মুশফিকুর রহিমও ব্যাটিং করতে পারেনি। তিনি পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য এই দলের হয়ে খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে মাত্র 14 রান করেছিলেন, সেকেন্ড ইনিংসে তো ব্যাটিংই করতে পারেনি। তার একটা বড় কারণ হচ্ছে তিনি আজকে বিসিবির একটা পাঠানো ভিডিও বার্তায় তিনি নিশ্চিত করেছেন যে তিনি যখন সেকেন্ড ইনিংসটাকে অনুসরণ করছিলেন তখন তিনি ব্যথা পেয়েছিলেন এবং এই ব্যথার কারণে তিনি ব্যাটিংয়ের নামেন। যেহেতু 21 তারিখ থেকে রাওয়ালপিন্ডিতে টেস্ট শুরু হবে, সেই কারণে তিনি এই রিস্কটা নিতে চাননি, কারণ তখন ড্র করার একটা অপশন ছিল বাংলাদেশের, ড্র শেষ পর্যন্ত করেছে, কিন্তু সেই ঝুঁকিটা নিতে চাননি। কারণ এই দলের হয়ে যদি আপনি ঝুঁকিটা নিতে যান, ড্র করার ঝুঁকিটা নেন, সেই ক্ষেত্রে আপনাকে মেইন যে ম্যাচটা থাকবে পাকিস্তানের বিপক্ষে সেটাতে আপনাকে মিস করতে হতে পারে যদি কোনো একটা সমস্যা হয়ে যায়। এই ঝুঁকিটা তারা নিতে চায়নি। মুশফিক নিজে জানিয়েছেন যে প্রথম টেস্টে তিনি খেলবেন, তার আগে সুস্থ হয়ে উঠবেন, মানে আহামরি বা গুরুতর কোনো কিছু না। এটা হচ্ছে চোট নিয়ে আপাতত আপডেট। যেটা আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আরও বেশ কয়েকটা টপিকের কথা বলছিলাম, সেখানে পাকিস্তানের স্কোয়াড থেকে 2জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। 17 জনের একটা স্কোয়াড দেওয়া হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। অনেকদিন ধরেই, মানে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল যে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডির যে উইকেটটা হবে সেটা পুরোপুরি পেস বান্ধব হবে, সেখানে কিছু ঘাস থাকবে, পেসাররা বাড়তি অ্যাডভান্টেজ পাবে। তার পাকিস্তানের স্কোয়াড দেখে এরা আসলে আন্দাজ করা যাচ্ছিল, কারণ স্কোয়াডে 6 জন পেসার ছিল, যেখানে একজন মাত্র বিশেষজ্ঞ স্পিনার ছিল আবরার আহমেদ। শেষ পর্যন্ত টেস্টের 3 দিন বা 4 দিন আগে সেই আবরারকেও স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। শুধু আবরার আহমেদ না, তার সঙ্গে টপ অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন 15 জন একটা স্কোয়াড আছে, যেখানে বিশেষজ্ঞ স্পিনার যদি আপনি বলেন, বিশেষজ্ঞ কোনো স্পিনার নেই। পার্ট টাইম স্পিনার হিসেবে আপনি সালমান আলী আঘাকে খেলাতে পারেন, খুব সম্ভবত তাকেই খেলাবে, এটা হচ্ছে তাদের পরিকল্পনা। এখন কথা হচ্ছে যে এই যে আবরার আহমেদ খেলবেন না, আবরার আহমেদ পাকিস্তান শাহিনসের হয়ে খেলবেন, তাহলে কি তার মানে পাকিস্তান কোনো স্পিনার নিয়ে নামবে না, বা তাদের একাদশটা কেমন হতে পারে, বা তাদের
বোলিং ইউনিটটা কেমন হতে পারে। এখন পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে বা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু আবরার আহমেদ নেই, স্পিন একটা অপশন তারা রাখবে, সেটা হচ্ছে সালমান আলী আঘা, আর বাকি যে পেস বল ইউনিটটা হবে বোলিংয়ের সেটা পুরোটাই পেস বান্ধব হয়ে পেসারদের সমন্বয় হবে। সেখানে 4 জন পেসারকে তারা খেলাতে পারে খুব সম্ভবত। সেখানে সবচেয়ে উপরের দিকে নাম যদি দুটো নাম নিতে হয়, সেখানে আপনি নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদিকে রাখবেন, এটা খুব সম্ভবত নিশ্চিত করেই বলা যায়। এখন আরও 2 জন পেসার কাকে খেলাতে পারে, এখানে কিন্তু বেশ কয়েকটা নাম আছে, মোহাম্মদ আলী, মীর হামজা, আমির জামাল, এরকম কয়েকজনের নাম আছে। তাদের ভিতরে হয়তো 2 জনকে বেছে নেওয়া হবে। সেখানে সবচেয়ে বড় ভাগিদার হতে পারেন তৃতীয় পেসার হিসেবে আমির জামাল, যেহেতু তিনি ব্যাটিংটা করতে পারেন। লাস্ট যে সিরিজটা তিনি খেলেছেন অস্ট্রেলিয়াতে, সেখানে তিনি ব্যাটিং ভালো করেছিলেন। লোয়ার অর্ডারে একটা মনে হয়, খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, 80+ একটা ইনিংস খেলেছিলেন, বোলিংয়ে ভালো করেছিলেন। তিনি তৃতীয় পেসার হিসেবে খেলবেন এটা আন্দাজ করা যায়। যেহেতু নাসিম শাহ ডানহাতি, আমির জামাল নিজে ডানহাতি, আরও একজন যদি বাহাতি পেসার তারা নিতে চায়, সেই ক্ষেত্রে খুব সম্ভবত মীর হামজার দিকে তারা নজর রাখবে, কারণ মীর হামজা সাম্প্রতিক সময় খুব ভালো করছিলেন। মোহাম্মদ আলীও ভালো করছিলেন, মীর হামজার দিকে হয়তো চোখটা রাখবে, কারণ এই যে লাস্ট যে ম্যাচটা হলো পাকিস্তান শাহিনসের এবং বাংলাদেশ এই দলের, সেই ম্যাচে তিনি 2 ইনিংসে খুব সুন্দর 6 বা 7টা উইকেট নিয়েছিলেন। যেহেতু ছন্দে আছেন, যেহেতু বাংলাদেশের বিপক্ষে ভালো করেছেন, সেটা হয়তো অ্যাডভান্টেজ তাকে দিবে। এইটা হয়তো পাকিস্তানের নির্বাচক যারা আছেন বা টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা হয়তো এটা মাথায় নিবে। এই হচ্ছে পাকিস্তানের স্কোয়াডের বা পেস বলিং লাইন আপের পরিস্থিতি। এই 4 জনকে খুব সম্ভবত তারা খেলাবে। সেখানে আপনি মোহাম্মদ আলীকেও দেখতে পারেন। আপাতত আমার কাছে যেটা মনে হচ্ছে এই 4 জনই হয়তো একাদশে সুযোগ পাবে। আরও একটা জিনিস হচ্ছে বৃষ্টির কথা বলছিলাম। বৃষ্টির কথা কেন বলছি, এখনও বাংলাদেশের ম্যাচ শুরুতে 3 দিন 4 দিন বাকি আছে। এরপরও যে কি হতে পারে সেটা এখনই বলা কঠিন। কিন্তু পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে যে 21 থেকে 25 তারিখ পর্যন্ত, মানে আগস্টের 21 থেকে 25 তারিখ পর্যন্ত এই সময়টাতে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা বলতে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, 5 দিনই বৃষ্টির সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের প্রথম টেস্টটা ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে, কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ আবহাওয়া আসলে অনেক সময় পরিবর্তন হয়। কিন্তু এটা আশঙ্কা করা হচ্ছে, কারণ এখন পর্যন্ত ব্যাটসম্যানরা মাঠ তৈরি করতে পারেনি বলে জানা গেছে, উইকেট নির্বাচন করতে পারেনি, এবং মাঠ তৈরিতে বা উইকেট তৈরিতে একটা বড় সমস্যা বা বাধা হতে পারে বৃষ্টি, সেটার আশঙ্কার কথা কিন্তু জিও নিউজ জানিয়েছে। এটা হচ্ছে বৃষ্টির আপডেট। সেক্ষেত্রে যদি বৃষ্টি হয়, বাংলাদেশের যেমন একদিক থেকে লাভ আছে, অন্যদিকে একটা লসও আছে। কারণ হচ্ছে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পারফরমেন্স কখনোই এত বেশি ভালো ছিল না। সেক্ষেত্রে আপনার যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি ড্র করার জন্য যে একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্ট আপনি পাবেন, এটা বরং আপনার জন্য লাভই হতে পারে। কিন্তু সবাই আসলে চাইবে, ক্রিকেটাররা চাইবে, দেশের মানুষও চাইবে যে বাংলাদেশ মাঠের ক্রিকেটটা খেলুন, মাঠে ক্রিকেটে নিজেদের সেরাটা দিক ভালো করুক, সেটাই নিশ্চিতভাবে চাইবে। আর শেষ করবো তার আগে যে হামলার কথা বলছিলাম, যে হামলার কথা, এই যে পাকিস্তান বাংলাদেশ আলোচনা করছে, সেখানে আবার হামলা কই থেকে আসলো এটা আপনার মনে হতেই পারে। হামলার খবরটা আরও অনেক দিন পরে গিয়ে হয়তো আলোচনা করতে হতো, কিন্তু আমরা এখনই একটু জানিয়ে রাখতে চাই আপনাদের সুবিধার্থে যে বাংলাদেশ এই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পর দেশে ফিরেই বাংলাদেশকে ভারতে যেতে হবে। সেখানে 2 টেস্টের সিরিজ আসছে, সেই সঙ্গে টি-20 সিরিজও খেলতে হবে। প্রথম টি-20টা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে, ধর্মশালায় খেলাটা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওইখানে ড্রেসিং রুম বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে ওইখানে সংস্কার কাজ চলবে, সেই কারণেই সেখানে ভেন্যুটা পরিবর্তন করে দেয় বিসিসিআই। সেখানে পরিবর্তন গোয়ালিয়র একটা জায়গায়, সেখানে নতুন করে ভেন্যু দেওয়া হয় যে 6 অক্টোবর খুব সম্ভবত ম্যাচটা, যে প্রথম টি-20টা, সেই ম্যাচটা সেখানে হবে, এটা নিশ্চিত করেছে একদম 4 থেকে 5 দিন আগে বা সপ্তাহখানিকের মাঝে বিসিসিআই এটা নিশ্চিত করেছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে বাংলাদেশে কিছুদিন ধরেই পরিস্থিতিটা একটু অন্যরকম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেছেন, সেখানে আনন্দ মিছিল হয়েছে, অনেক কিছু হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু যাদেরকে আমরা বলি হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়, তাদের বেশ কিছু বাড়ি বা মন্দিরে অনেকেই অপ্রীতিকর কিছু ঘটনা ঘটিয়েছেন, হামলা চালিয়েছেন। এই খবরগুলো বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটেছে, কিন্তু এই ঘটনাগুলো যখনই সামনে এসেছে তখনই ভারতীয় যে মিডিয়াগুলো আছে বা যারা টুইটার বা অন্যান্য জায়গাগুলো ব্যবহার করেন, তারা সেখানে আসলে অতিরঞ্জিতভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন, খবরগুলো বেশি ফলো করার চেষ্টা করছেন। কারণ যেখানে একটা ঘটনা ঘটছে সেখানে তারা 5টা বলার চেষ্টা করছে, 10টা ঘটলে 50টাকে তারা প্রমোট করার চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে এইরকম। এই কারণে কি হয়ে গেছে যে ভারতীয় যারা মানে ভারতীয় যারা আছেন, তাদের যেহেতু বেশিরভাগ অংশটাই হিন্দু সম্প্রদায়ের, তাদের মাঝে একটা ক্ষোভ তৈরি হয়েছে,
পরিমাণে বাংলাদেশের মানুষের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেছে, যে কারণেই সেই গোয়ালিয়রের হিন্দু সম্প্রদায়ের একটা ডানপন্থী দল তারা হচ্ছে বিসিসিআইকে অনুরোধ করেছে যে ম্যাচটা গোয়ালিয়রতে সরিয়ে নেওয়ার জন্য। যদি সরিয়ে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা ম্যাচের সময় বা ম্যাচে হামলা চালানোর একটা কথা জানিয়েছে, এই হুমকিটা দিয়ে রেখেছে। এই হচ্ছে অবস্থা। এখন বিসিসিআই কি সিদ্ধান্ত নেয়, বিসিসিআই আসলে কীভাবে এটাকে সামাল দেয়, এটা আপাতত দেখা যাচ্ছে। যেহেতু এখনও অনেক সময় আছে, এখনও মাসখানেকের বেশি সময় বাকি আছে, নিশ্চিতভাবে বিসিসিআই এর মাঝে কোনো একটা সমাধান বের করবে। আমরা আশা করি এই সম্প্রীতির বন্ধন তৈরি হবে, এরকম ক্ষোভের পরিস্থিতি যেন না তৈরি হয়। বাংলাদেশ খেলতে যাবে, বাংলাদেশ খেলবে, ভারতের মানুষ যেন বাংলাদেশকে নিয়ে পজিটিভ ধারণা করে, বাংলাদেশের মানুষ যেন সেই পজিটিভ ধারণাটা বজায় রাখতে পারে, মানুষের এই বন্ধুত্বের সম্প্রীতির জন্য তৈরি হয়, সেটাই আমরা আশা করবো। আপাতত আগামী নতুন কোনো তথ্য পেলে বা নতুন কোনো খবর আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো সবার আগে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।